গতকাল রাজ্য সরকার যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা বের করেছে সেটা প্রায় 12 পাতার মতো। তো সেটা বুঝে ফর্ম ফিল আপ করা সবার পক্ষে সম্ভব নয়। তো আজকে আমি একটা জেরক্স করে নিয়েছি এবং আমার মায়ের ফর্ম ফিল আপ করবো বলে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি যেভাবে দেখাচ্ছি একবার দেখে নিলে আর কোথাও দেখতে হবে না ফর্ম ফিল আপের জন্য। তো চলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়। এই হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম। তো চলো প্রথমে দেখে নিই কীভাবে ফর্ম ফিল আপ করবো। কতে দেওয়া আছে পারিবারিক পরিচয়। তো এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটা কিছু লিখবে না। তাতে 1 নম্বর দেওয়া আছে কি না পরিবার প্রধানের নাম, পুরো নামটা লিখুন। তো পরিবার প্রধানের নাম বলতে কার নাম লেখা হবে? এখানে কাকিমা জেঠিমা বা দিদি বোন যাদের নামে অ্যাপ্লাই করা হবে তাদের নাম লেখা হবে না। এখানে পরিবারের প্রধান বলতে আপনাদের সেই পরিবারের সেই কাকিমা জেঠিমার এখানে গার্ডিয়ানের নাম লেখা থাকবে, মানে সেই প্রধানের নাম লেখা থাকবে। তো এখানে প্রধানের নাম ABCD দিয়ে দিয়েছি। তো আপনাদের পরিবারের প্রধানের যার নাম সেই নামটা এখানে ইংরেজিতে লিখে দিবেন। সেটা আধার কার্ড অনুযায়ী যেই নাম লেখা আছে সেই নামটা লিখবেন। তারপর দেওয়া আছে 2-তে জন্ম তারিখ। তো জন্ম তারিখে দিন মাস বছর তো যেইভাবে লেখা আছে সেইভাবে লিখে দিবেন। তারপর 3 নম্বরে দেওয়া আছে পরিবারের প্রধানের লিঙ্গ, সে পুরুষ না মহিলা না অন্যান্য। তো সেটা পুরুষ হলে পুরুষে টিক চিহ্ন দেবেন, মহিলা হলে মহিলাতে ঠিক চিহ্ন দেবেন। 4 নম্বর দেওয়া আছে পরিবারের প্রধানের আধার নম্বর। তো পরিবারের প্রধানের আধার নম্বর দেবেন। 5 নম্বর হচ্ছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। এখানে পরিবার প্রধানের যে রেশন কার্ডের নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে লিখবেন। সেই SPEECH হোক বা PEECH হোক বা রাজ্য সরকারের যে কার্ডের দেওয়া আছে সেই কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। 6 নম্বর দেওয়া আছে পরিবারের সদস্য সংখ্যা। আপনাদের পরিবারের সদস্য সংখ্যা মোট যতজন সে ততজনের নাম লিখবেন। তো আমাদের পরিবারে 4 জন লিখেছি। যদি আপনাদের পরিবারে যদি 2 জন হয় 3 জন হয় সেখানে সেই সংখ্যাটা লিখবেন। তো 7 নম্বরে হচ্ছে ঠিকানা। এখানে গ্রাম দেবেন, পোস্ট দেবেন, থানা দেবেন, জেলা দেবেন, পিন দেবেন, যেটা আপনাদের স্থায়ী ঠিকানা সেটা দেবেন। 8 নম্বরে যোগাযোগ নাম্বার বলতে সেই পরিবার প্রধানের ফোন নাম্বারটা দেবেন, যেই নাম্বারটা আধারের সঙ্গে যুক্ত আছে। 9 নম্বর কি বলেছে? নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের বিবরণ। এখানে পরিবারের সকল সদস্য বলতে আপনার পরিবারে যে প্রধান আছে তার নামটা এখানে লিখবেন। বাদবাকি সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এরকম করে যতজন থাকবে সেই ততজনের নাম এখানে ইনপুট দিতে হবে। তো আপনাদের পরিবারে যদি সদস্য সংখ্যা 4 জন হয়ে থাকে তাহলে প্রথমে এখানে পরিবারের প্রধানের নাম দিলেন, আপনার পিতার নাম দিলেন, এখানে সদস্য 2 কার দেবেন, যার নামে অ্যাপ্লাই করা হবে তার নাম দেবেন। আপনি যদি আপনার স্ত্রীর নামে অ্যাপ্লাই করবেন তো আপনার স্ত্রীর নাম দেবেন। আপনি যদি আপনার বোনের নামে অ্যাপ্লাই করবেন তো বোনের নাম দেবেন। আপনি যদি আপনার কাকিমা জেঠিমা যার নাম দেবেন সেই নামটা দেবেন। তো তার নাম লিখলেন, তার জন্ম তারিখ দিলেন, লিঙ্গ দিলেন এবং পরিবার প্রধানের সঙ্গে তার সম্পর্ক কী সেটাও উল্লেখ করলেন এবং তার আধার নম্বর দেবেন। তিনি যদি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য উপযুক্ত হন বা তিনি যদি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে হাতে ঠিক চিহ্ন মারতে হবে। আর এখানে পরিবার প্রধানের যে নামটা দেওয়া আছে উনি তো অ্যাপ্লাই করছেন না, তো এখানে সেই চিহ্নটা দেবেন না। বোঝা গেল? তারপরে দ্বিতীয় সদস্য আপনাদের পরিবারে যার নাম দেবেন তার নামটা এখানে লিখবেন। তো আমাদের পরিবারে যদি পুরুষ হয় তো পুরুষ লিখবেন, স্ত্রী হয় তো স্ত্রীর লিখবেন, বোন হয় তো বোনের লিখবেন, বা আপনার মেয়ের যদি হয় মেয়েরটা লিখবেন। তো এই দ্বিতীয় নম্বর সদস্যের নাম লিখলেন, তার নাম দিলেন, জন্ম তারিখ দিলেন, লিঙ্গ দিলেন। তো উনি যদি এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যদি অ্যাপ্লাই করতে চান তাহলে তিনিও এখানে দিতে পারেন। যদি অ্যাপ্লাই না করতে চান কোনো রকমভাবে চিহ্ন দেওয়া দরকার নেই। তো এটা যেরকম আছে সেরকম থাকলো। এই যে দেখতে পাচ্ছেন সদস্য 3তেও আপনি আপনার পরিবারের সদস্য 3 নম্বরেতে সেখানে কি করে নামটা দেবেন। আপনার নাতির নাম থাকতে পারে, আপনার মেয়ের নাম থাকতে পারে, আপনার ছেলের নাম থাকতে পারে, সেই নামটা দেবেন, জন্ম তারিখ দেবেন, লিঙ্গ দেবেন, পরিবারের প্রধানের সঙ্গে কি সম্পর্ক সেটা দেবেন এবং তার আধার কার্ড দেবেন। ঠিক আছে? তারপর 4 নম্বরে সেই একই রকম। তো আবার 4 নম্বর যদি সন্তান হয়ে থাকে সেই সন্তানের নাম দেবেন, বোনের নাম দেবেন, যার নাম আছে সেই
নামটা এখানে যদি অ্যাড করতে চান তো সেই 4 নম্বরে জায়গায় দেবেন। তো তার নাম দেবেন, জন্ম তারিখ দেবেন, লিঙ্গ দেবেন, পরিবারের প্রধানের সাথে কী সম্পর্ক সেটা দেবেন, আধার নম্বর দিলেন। 5 নম্বরেও সেই একই বিষয়, তো সেই যেটা দেওয়া আছে বা যেটা বললাম সেটা দেবেন। তো এখানে 10 নম্বর দেখা যাক। 10 নম্বরে কি বলেছে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং নগদ অর্থ স্থানান্তরের জন্য। এখানে বলেছেন যে এখানে কার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে, এখানে পরিবার প্রধানের নামটা আপনি দিলেন, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলেন, এটা কোন ব্যাঙ্ক সেই ব্যাঙ্কটা দিবে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোক বা স্টেট ব্যাঙ্ক হোক, তো এটা সেখানে সেই লিখে দিলেন, তারপর তার অ্যাকাউন্ট নাম্বার দিলেন, তার আইএফসি কোড দিলেন। তাহলে এটা হলো পরিবার প্রধানের ডিটেলসটা দিলে। তারপর হচ্ছে সদস্য 1। সদস্য 1-এতে সেখানে কি করেছিলেন, যে আপনার স্ত্রীকে রেখেছিলেন, মানে যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করেছে, তো তার ডিটেলসটা এখানে দিতে হবে। তো তার ডিটেলসটা এখানে কি দেবে, ব্যাঙ্ক দিলেন, অ্যাকাউন্ট নাম্বার দিলেন, আইএফসি কোড দিলেন। দ্বিতীয় নম্বরতে যদি আপনার যাকে রেখেছিলেন সেখানে সে ছেলের নাম হোক মেয়ের নাম হোক, তো তার ডিটেলসটা দিতে হবে, তার ব্যাঙ্ক নাম্বার দিলেন, অ্যাকাউন্ট নাম্বার দিলেন, আইএফসি কোড দিলেন। এই যে দেখতে পাচ্ছেন 11 নম্বরতে এপিক নম্বর চেয়েছে, সবার ভোটার কার্ডের নম্বরটা চেয়েছেন। HOF এপিক নম্বর বলতে এখানে পরিবার প্রধানের এপিক নম্বরটা দেবেন, তার বিধানসভা ক্ষেত্র দেবেন এবং অংশের নাম দেবেন, সেটা পেয়ে যাবেন আপনাদের সেই ভোটার কার্ডেতেই দেওয়া আছে। এবং সদস্য 1-এতে তার এপিক নম্বর দেবেন, সেখানে সদস্য 1-এতে যার নাম দিয়েছেন তো তার এপিক নম্বর দেবেন, তার বিধানসভা ক্ষেত্রের নম্বর দেবেন এবং অংশ নাম্বার দেবেন। এবং সদস্য 2 ক্ষেত্রেও সেই একই সেম প্রযোজ্য, তারও এপিক নাম্বার দেবেন, বিধানসভা ক্ষেত্রে দেবেন, অংশ নাম্বার দেবেন। সেই সদস্য 3-র ক্ষেত্রে এবং সদস্য 4-এর ক্ষেত্রে সেই একই সমস্ত কিছু দেবেন, বলতে তার যা যা এপিক নম্বর আছে, সদস্য 3 যে নাম দিয়েছেন তার এপিক নম্বর দেবেন, তার বিধানসভা ক্ষেত্র নাম্বার দিবেন এবং অংশ নাম্বার দেবেন। সদস্য 4-এর এপিক নাম্বারটা এখানে দেবেন, সেখানে সদস্য 4-এর যে নামটা উল্লেখ করেছেন তার এপিক নাম্বার এখানে লিখবেন এবং বিধানসভা ক্ষেত্র লিখবেন, অংশ নাম্বার লিখবেন। এবং সদস্য 5-এতে যার নাম লিখেছেন তার এপিক নম্বর, বিধানসভার ক্ষেত্র, অংশ এটা লিখবেন। 12 নম্বরেতে দেখুন বিভাগ দেওয়া আছে, আপনি জেনারেল ক্যাটাগরিতে নাকি ইউআর ইডব্লিউএস না SC ST ক্যাটাগরি না ওবিসি, তো আপনি যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখানে ঠিক চিহ্ন দিয়ে দেবেন, ঠিক আছে। আর আপনার কাছে যদি কোনো SC সার্টিফিকেট, ST সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট থাকে তো এটা এখানে যোগ করতে পারেন। আর এখানে রেশন কার্ড কি দেওয়া আছে, তো রেশন কার্ডের অংশটা প্রথমে বলে দিই যে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে, আপনার যে রেশন কার্ড থাকে সেটা যদি থেকে থাকে তাহলে এখানে হাঁ দেবেন, যদি না থাকে এখানে না দিয়ে দেবেন, ঠিক আছে। আর যদি হাঁ হয়, আপনার যদি রেশন কার্ড থাকে সেটা কোন ধরনের রেশন কার্ড তো সেটা উল্লেখ করবেন এবং তার পাশে ঠিক চিহ্ন দেবেন। তারপর পরিবারটির রেশন দোকানে মাসিক রেশন পায় কিনা সেটাও, যদি প্রত্যেক মাসে রেশন তুলে থাকেন তো সেটা দিবেন। তা সম্পদ কী আছে, এখানে বলেছে বাড়ির ধরন, বলছে আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, তো আপনার বাড়িতে যদি 3টার বেশি ঘর থাকে মানে রুম থাকে তাহলে হাঁ দেবেন, যদি না থাকে না দেবেন। তো এখানে পারিবারিক জমির মালিকানা, আপনাদের পরিবারে কতটা পরিমাণ জমি আছে, সে জল জমি কতটা আছে সেটা আপনাকে উল্লেখ করতে হবে। যদি থেকে থাকে সেটা হাঁ দেবেন, যদি না থাকে তাহলে দিতে হবে না। আর যদি থাকে তাহলে কি দেবেন, তার মিউটেশন নথি দিবেন, ঠিক আছে, তার জমির রেকর্ড দেবেন, যা কিছু তথ্য আছে সেই তথ্যটা এর সঙ্গে দিতে হবে। জেরক্সটা করে নেবেন, জেরক্স করে দিয়ে দেবেন। 3 নম্বর দেখুন কি দেওয়া আছে, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। আপনাদের পরিবারের সকল সদস্যের মোট জমি কত পরিমাণ আছে সেটা ডিসমিলে কত হয় সেটা উল্লেখ করবেন। আপনাদের পরিবারে কটা যানবাহন আছে, মোটর চালিত 4 চাকার গাড়ি আছে নাকি বা 2 চাকার গাড়ি আছে নাকি সেটা উল্লেখ করবেন। 5 নম্বর কি বলেছে দেখুন, পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা। তো আপনাদের পরিবারের কারুর যদি স্বাস্থ্য বিমা ইন্স্যুরেন্স করা থাকে তো সেটা সরকারি বা বেসরকারি হোক সেটা উল্লেখ করবেন। তো যদি সরকারি স্বাস্থ্য বিমা হয়ে থাকে তাহলে সেটা উল্লেখ করবেন, আর যদি বেসরকারি স্বাস্থ্য বিমা যদি করে থাকেন সেটা দেবেন। তো সেটা কতটা পরিমাণের
সেই স্বাস্থ্য বিমা সেটা উল্লেখ করবেন। তো আপনাদের পরিবারে কার কার আছে, সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 2 যদি পরিবারে সবার থাকে, সরকারি বা বেসরকারি, সেটা এক এক করে উল্লেখ করে দেবেন এবং তার সেই প্রিমিয়াম বিবরণটা সমস্ত কিছু দিয়ে দেবেন। তো এখানে ঘয়েতে দেখব আয় এবং পেশা। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? আপনি যদি জিএসটি পেমেন্ট করে থাকেন বা ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ বলবেন, যদি না দিয়ে থাকেন তাহলে না দিবেন। ঠিক আছে, এখানে 2-তে কি বলেছে শুনুন। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, আপনাদের পরিবারের যার যার নাম উল্লেখ করেছিলেন বা যার যার নাম লিখেছিলেন তাদের সবার প্যান কার্ড দিতে হবে। তাহলে HOF হেড অফ দ্য ফ্যামিলির সেখানে নাম দিবেন, তার প্যান কার্ড নেবেন, এখানে দিলেন। তারপর সদস্য 1-এতে সেখানে যার নাম লিখেছেন তার নাম দিবেন, তার প্যান কার্ড দিবেন, এবং সদস্য 2, সদস্য 3 যেখানে নামটা দিয়েছিলেন, যেই নামটা দিয়েছিলেন সদস্য 2, 3-তে সেই নামের প্যান কার্ড নম্বর দেবেন যথাযথ। 3 হচ্ছে কর্মসংস্থানের ধরন। আপনাদের পরিবার প্রধান যার নামটা উল্লেখ করেছেন সে যদি সরকারি চাকরি করে থাকে তাহলে সরকারি দেবেন, বেসরকারি যদি করে থাকে বেসরকারি দেবেন, কোনো ব্যবসায়ী যদি হয়ে থাকেন তাহলে ব্যবসায়ী দেবেন। ঠিক আছে, আংশিক সময় কর্মরত কোনো পার্ট টাইম কাজ করলে সেটা দেবেন, আর কারিগরি শিল্পী বা কৃষক যদি হয়ে থাকেন সেখানে দেবেন। তাহলে যে ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরিতে সেখানে ঠিক চিহ্ন দিবেন। যদি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন তাহলে পরিযায়ী শ্রমিকতে ঠিক চিহ্ন দিবেন। যদি বেকার হয়ে থাকেন, কোনো ইনকাম করে না পরিবারের প্রধান, তাহলে সে বেকার দিবেন। আর আপনাদের পরিবারে যে সদস্য 1 আছে, মানে বাদবাকি যে সদস্যগুলো নাম দিয়েছেন তারা কি কি পেশা যুক্ত আছে বা এখন কি কাজ করে সেই বিবরণটুকুও আপনাকে দিতে হবে। তো সে যদি সরকারি চাকরি করে থাকে সরকারি চাকরি দেবেন, সে যদি বেকার হয়ে থাকে বেকারি জায়গা ঠিক দেবেন, তো সেটা দিতে দেবেন। এবং সদস্য 2-এতে সেই সেম প্রসেস, উনি যে কাজ করেন সেই ক্ষেত্রটাতে ঠিক দেবেন। তো সদস্য 2 হয়ে গেল, সদস্য 3 হয়ে গেল। সদস্য 4-এতে যে নামটা দিয়েছিলেন তিনি যদি সরকারি চাকরি করে থাকেন সেই দিলেন, আর যদি না করে থাকেন না দিবেন। আর যদি কোনো কৃষক হয়ে থাকেন তাহলে কৃষকের ঘরে ঠিক চিহ্ন দিয়ে দিলেন। সদস্য 5-এর ক্ষেত্রেও সেই একই, উনি যে কাজ করেন সেই কাজেতে ঠিক চিহ্ন দিয়ে দেবেন। 4 নম্বরেতে কি লেখা আছে দেখুন। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা। আপনাদের পরিবারে কজন শিক্ষিত ব্যক্তি সেই সংখ্যাটা দেবেন এবং কজন অশিক্ষিত ব্যক্তি সেই সংখ্যাটা দেবেন। যদি 2 হয়ে থাকে শিক্ষিত তাহলে 2 দেবেন, যদি 3 হয়ে থাকে 3 দেবেন, আর অশিক্ষিত ব্যক্তি যদি 2 হয়ে থাকে 2 দেবেন, 3 যদি হয়ে থাকে 3 দেবেন। তো যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দেবেন। পরিবারের প্রধান তিনি শিক্ষিত না অশিক্ষিত সেটা আপনাকে উল্লেখ করতে হবে। আর সদস্য 1-এতে কী আছে, তো সদস্য 1-এতে যেই নামটা লিখেছিলেন সেখানে তিনি যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে শিক্ষিত ঘরে টিক দেবেন, তিনি যদি অশিক্ষিত হয়ে থাকেন তাহলে অশিক্ষিত ঘরেতে টিক দেবেন। সদস্য 2-র ক্ষেত্রেও সেই একই ব্যাপার, উনি যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে শিক্ষিতের ঘরে টিক দেবেন, আর যদি অশিক্ষিত হয়ে থাকেন অশিক্ষিতের ঘরে টিক দেবেন। আর তার যদি পড়াশোনা যদি করে থাকেন, তিনি যদি শিক্ষিত হয়ে থাকেন, তার যদি পড়াশোনা যদি বেশি থাকে এবং কত দূর পড়াশোনা করেছেন সেটা উল্লেখ করবেন। ঠিক আছে, আর সদস্য 3-র ক্ষেত্রেও সেই একই, তিনি যদি শিক্ষিত হয়ে থাকেন শিক্ষিত দিলেন, তিনি যদি অশিক্ষিত হয়ে থাকেন অশিক্ষিত জায়গায় টিক দেবেন। আর তিনি যদি পড়াশোনা করে থাকেন এবং কত দূর পড়াশোনা করেছেন সেই জায়গাটায় লিখে দেবেন। বিএ যদি হয় বিএ লিখলেন, না হলে এমএ যদি হয় এমএ, যা তিনি করেছেন পড়াশোনা করেছেন যতদূর পড়াশোনা করেছেন সেটা উল্লেখ করে দেবেন। এখানে 5 নম্বরেতে কি লেখা আছে দেখুন। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদে আছেন, মন্ত্রী বা সাংসদ বা বিধায়ক বা পৌরস্থানীয় যে কোনো পদে যদি সরকারি পদে থাকেন তো সেখানে উল্লেখ করবেন, হাতে হাঁ নাতে না। যদি কোনো সদস্য পদে হয়ে থাকেন সেটা কোন পদে আছেন সেখানে উল্লেখ করবে, সম্পাদক হতে পারে বা প্রেসিডেন্ট হতে পারে, যে পদে আছেন সেই পদটা উল্লেখ করে দেবেন। আর যদি না হয় নাতে উল্লেখ করে দেন, আর কোনো লেখার দরকার নেই। আর তিনি কি সরকারি পেনশনভোগী, তিনি যদি সরকারি পেনশন পেয়ে থাকেন তাহলে পেনশন লিখবেন, আর যদি নাতে না লিখবেন। তিনি কি জিএসটি দিয়ে থাকেন, বা আপনাদের পরিবারে যদি যে সদস্য আছে পরিবারের প্রধান তিনি যদি জিএসটি দিয়ে থাকেন তাহলে জিএসটি ঘরে হাঁ দিবেন, এখানে হাঁ দিবেন, যদি না দিয়ে থাকেন না দেবেন।
পরিবারের মোট বার্ষিক আয় কত, আপনাকে এটা দিতে হবে। তাহলে এটা অঙ্কে লিখে দিবেন যে কতটা পরিমাণ বাৎসরিক আয় হয়ে থাকে, আপনাদের যে কজন ফ্যামিলি সেই মিলে কতটা পরিমাণ বাৎসরিক আয় করে থাকে, তো সেটা আপনাকে সংখ্যায় লিখে দিতে হবে। 1 নম্বরে কি দেওয়া আছে দেখুন, অন্যান্য পরিচয় নথি। আপনার পরিবারে যদি সিএ আবেদন করা থাকে তাহলে সেখানে উল্লেখ করতে হবে। তাহলে পরিবারের প্রধান যদি সিএতে অ্যাপ্লাই করে থাকেন তাহলে আবেদন করা হয়েছে এখানে ঠিক দেবেন। যদি আবেদন করা না থাকে, সিএতে কোনো রকমভাবে অ্যাপ্লাই করা নেই, তাহলে এখানে প্রযোজ্য না বলে ঠিক দিয়ে দেবেন। এবং আপনার পরিবারের যদি সবাই যদি সিএতে অ্যাপ্লাই করে থাকেন তো হ্যাঁ দেবেন, যদি না করে থাকেন সেই প্রযোজ্য নাতে দিয়ে দেবেন। তাহলে ঠিক আছে, এটা বুঝতে পারলেন। 2 নম্বর কি দিয়েছে দেখুন, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড। তো আপনি যদি সরকারি কোনো ক্রেডিট কার্ডের সুবিধা পেয়ে থাকেন তার নম্বর, আইডি সংখ্যা এবং কবে ইস্যু হয়েছে সেটা উল্লেখ করবেন। আপনার বাড়িতে যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ডে লেখা আছে সেটা পূরণ করে দিয়ে দেবেন। এবং আপনার পরিবারের যদি যে সদস্যগুলো এই সুযোগ সুবিধা পেয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাকেও পূরণ করতে হবে। এখানে নম্বরও দিবেন, ঠিক আছে, আইডির সংখ্যা দেবেন এবং কবে ইস্যু করা হয়েছে সেটা দেবেন। তো এখানে যতগুলো সদস্য দেওয়া আছে ততগুলো দেবেন। তো আপনি যদি 3 জন সদস্য আপনাদের বাড়িতে, 3টা সদস্যের ঘর পূরণ করবেন। আর যদি না দিয়ে থাকেন পূরণ করার দরকার নেই, ঠিক আছে। 3 নম্বরে দেখুন, যদি এসআইআরে 2026-এর ট্রাইব্যুনালে বিচারাধীন থাকে তাহলে এখানে আপনাকে উল্লেখ করতে হবে। যদি ট্রাইব্যুনালে মামলাটি ঝুলে থাকে এখানে হ্যাঁ দেবেন। যদি এসআইআরে কোনো রকমভাবে 2026-এর ট্রাইব্যুনালে কোনো বিচারাধীন নেই তো এখানে প্রযোজ্য নয় দেবেন। এখানে দেখতে পাচ্ছেন সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4। আপনাদের পরিবারে যদি 2026 ট্রাইব্যুনালে বিচারাধীন হয়ে থাকেন তাহলে হ্যাঁ দেবেন, আর যদি না হয়ে থাকে প্রযোজ্য নাতে না দিয়ে দেবেন, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে আর একটা দেখো, চতে দেওয়া আছে সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। আপনাদের পরিবারে যদি শিশু থাকেন যারা বিদ্যালয়ে পাঠরত তো তাদের নাম উল্লেখ করতে হবে। তো আপনাদের শিশুর নাম দিলেন, শ্রেণী দিলেন, বিদ্যালয়ের নাম দিলেন। তিনি যদি সরকারি স্কুলে পড়ে থাকেন তাহলে সরকারি লিখবেন, যদি স্পন্সর স্কুলে মানে প্রাইভেট স্কুলে যদি পড়ে থাকেন প্রাইভেট দেবেন, বেসরকারি বিদ্যালয়ে যদি পড়ে থাকেন বেসরকারি দেবেন, মাদ্রাসা বা অন্যান্য যেখানে পড়ে থাকেন সেটা উল্লেখ করে দেবেন। এবং সদস্য 2, তাহলে আপনার যদি একটি ছেলে হয় একটি দেবেন, দুটি ছেলে যদি হয় দুটি ছেলের বিবরণ দিবেন, যদি 3টি ছেলে থাকে 3টি ছেলের বিবরণ দেবেন, ঠিক আছে। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, শিশুর সংখ্যা, তাহলে একেতে কি বলেছে, আপনি যে শিশুরগুলোর নাম দিয়েছিলেন তারা কি টিকা নিয়েছে, তো সেখানে যে টিকা নিয়ে থাকে তো সেগুলো হ্যাঁ দেবেন, বা টিকা নেয়নি তাহলে দেবেন। সরকারি যদি কোনো রকমভাবে টিকা নিয়ে থাকেন সেটা আপনাকে উল্লেখ করতে হবে। 6তে কী লেখা আছে দেখুন, সরকারি প্রকল্পে আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিডির মাধ্যমে পাচ্ছেন, মানে সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন নাকি সেটা উল্লেখ করতে হবে। আপনাদের পরিবারের প্রধান যদি কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকেন সেটা আপনাকে উল্লেখ করতে হবে। যদি সুযোগ সুবিধা পেয়ে থাকেন হ্যাঁ দেবেন, যদি না পেয়ে থাকেন না দেবেন। তাহলে যদি প্রকল্পের যদি কি পান বা কি সুযোগ সুবিধা পেয়েছেন তো সেটা আপনাকে উল্লেখ করতে হবে, সেটা পরের পেজে দেখাচ্ছি। এই যে দেখুন 1, 2, 3, 4, 5 করে দিয়েছেন। তাহলে পরিবারের প্রধান সদস্য যদি কৃষক বন্ধু যদি পেয়ে থাকেন বা কৃষক সম্মান নিধি যদি পেয়ে থাকেন আপনাকে এটা লিখতে হবে, এখানে হ্যাঁ দিতে হবে। শুধু যদি পরিবার প্রধান পেয়ে থাকেন তাহলে পরিবার প্রধানে উল্লেখ করলেন, এবং আপনাদের পরিবারে যে সদস্য আছে তারাও যদি পেয়ে থাকেন তো তারা কি সুবিধা পাচ্ছেন সরকারির সুবিধা তো সেটাও আপনাকে উল্লেখ করতে হবে, ঠিক আছে। তো আপনাদের পরিবারে যতগুলো সদস্য আছে তো তারা যদি সরকারি প্রকল্প পেয়ে থাকেন তো সেগুলো পরপর উল্লেখ করতে হবে। যদি সরকারি কোনো রকম সুযোগ সুবিধা পেয়ে না থাকেন তাহলে ফিল আপ করার দরকার নেই, ঠিক আছে। 2 নম্বরে দেখুন কি লেখা আছে, বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। আপনি যদি সরকারি কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকেন, যদি আপনাকে কোনো কারণ থেকে বঞ্চিত করা হয়েছে সেটা আপনি উল্লেখ করতে পারেন, বুঝতে পেরেছেন।
তো আমি এই মর্মে ঘোষণা করেছি যে ওপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাসের দ্বারা অনুযায়ী, মানে আপনি যে এইগুলো ফিল আপ করেছেন সেটা আপনার সম্মত অনুযায়ী হচ্ছে। তো সেখানে এখানে যদি আপনার সমস্ত কিছু ঘোষণা অনুযায়ী হচ্ছে বা আপনার জ্ঞানত অনুযায়ী হচ্ছে সেটাতে ঠিক মারবেন। তো এখানে কি লেখা আছে দেখুন, প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারেন। আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেটা সঠিকভাবে দেবেন এবং সঠিক দেবেন, এবং আপনি যদি ভুল দিয়ে থাকেন এবং সেটা যদি ভুল প্রমাণিত হয় তাহলে আপনি সরকারি কোনো সুযোগ সুবিধা পাবেন না এবং সব দিক থেকে আপনি বঞ্চিত হবেন এবং আপনার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে পারে। তো এখানে স্বাক্ষর দেওয়া আছে, এখানে স্বাক্ষর কার দেওয়া থাকবে, যার নামে অ্যাপ্লাই করা হচ্ছে তার সই থাকবে। সই বলতে আপনি যার নামে অন্নপূর্ণা ভাণ্ডার অ্যাপ্লাই করছেন, সে মা হোক, মাসি হোক, কাকিমা হোক, দিদি হোক, বোন হোক, তার এখানে সিগনেচার থাকবে। ঠিক আছে, এখানে হচ্ছে এন্ড অফ ফর্ম, তো এখানেই শেষ। এই যে দেখতে পাচ্ছ শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এই পোর্শনটা আপনাকে ফিল আপ করতে হবে না। আপনি যেখানে জমা দিবেন সেই অফিসার আপনাকে এটা ফিল আপ করে দিয়ে দেবেন, আপনার কাছে এটা রাখবেন, এটা প্রুফ হিসাবে। ঠিক আছে, তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।